तुमको भी है खबर, मुझको भी है पता, हो रहा है जुदा दोनों का रास्ता। दूर हो के भी मुझसे तुम मेरी यादों में रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে গানটা কার জন্য? দুজনের জন্য। এই যে টিন আর সন্দীপ, দুজনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। দুজনেরই ভিডিও দেখলাম ওই কোর্টে যাওয়ার, সেই ভিডিও নিয়েই আজকে বলবো। তো বিশেষত টিনের ভিডিও, টিন এমন এমন কিছু কথা বলেছে যার জন্য ওকে কিছু কথা বলা প্রয়োজন। তো যাই হোক, ইন্ট্রোডাকশানে গানটা যে গাইলাম আর তার সাথে সাথে ছবিগুলো দেখে আমি জানি আজকে অনেকে ভীষণভাবে ভাবুক হয়ে যাবেন, যেরকম কি না আমি। তবে এই যে গানটা যতটা স্মুথলি, যে দূর হোকে ভি তুম মেরি ইয়াদোं में रहना, কবি अलविदा না कहना, এই সিনেমাটা দেখেছিলেন তো? এই সিনেমাটার মধ্যেও কিন্তু পরকীয়া, ঠিক আছে, তার পরিণাম কীরকম হয়েছিল সেটাও মনে আছে। কিন্তু ওই পরিণামটা কিন্তু ডিরেক্টরের হাতে, লেখকের হাতে ছিল। কিন্তু জীবনের যেগুলো হয় না, সেগুলো সমস্ত কিছু কর্মার হাতে হয়। তো সেক্ষেত্রে এত সুন্দরভাবে হ্যাপিজ এন্ডিংস, আমাদের সিনেমায় যে হ্যাপিজ এন্ডিংস হয়, হ্যাঁ, যদি না হয় তাহলে ভাববেন যে এন্ড নয়, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। এই কথাগুলো শুধুমাত্র সিনেমাতেই ভালো লাগে, বাস্তবে নয়। বাস্তবে ভয়ঙ্কর পরিণতি হয়। আর তার উপর এই যে এত সুন্দরভাবে বলা, এটা অবশ্য বলছে যে দুজন পরকীয়া করেছিল, একে অপরকে বলেছে। তো এখানে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার না। তো যাই হোক, এত সুন্দরভাবে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেতে পারতো। আজকে সেই নিয়েই টিনের ভিডিওটা। টিন বলছে যে আমি তো এসব চাইনি। তো আমি আজকে টিনকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি চাওনি, তুমি তাহলে কি চেয়েছিলে? প্রথম, আজকে শুরুর থেকে শুরু করবো আবার একবার। প্রথম যখন ওদের একটা কন্ট্রোভার্সি আমাদের সামনে আসলো, তখন আমরা বুঝতে পারছি না যে এই কন্ট্রোভার্সি হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু ওদের মধ্যে ঝামেলা অশান্তি দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি তার কারণটা কি, জিসটা কি ধরতেই পারছি না। সে সময় চরম লেভেলে মন্দির আর সোমনাথের মধ্যে চলছে কন্ট্রোভার্সি। তো সেখানে আমরা ভাবছি কি নিয়ে হচ্ছে, কি ব্যাপারটা কি। তখন জানা গেল যে না, শাশুড়ির কাঁধে আর কি কাঁঠাল ভাঙলো, যে শাশুড়ির সাথে বৌমার প্রবলেম কি নিয়ে, না ছেলের পড়াশোনা নিয়ে শাশুড়ি অনেক বেশি ইন্টারফিয়ারেন্স করছে। সেই সব কারণে ছেলেকে অনেক মস্ত বড় অফিসার তৈরি করতে চায় মা, সেই জন্য রাগ করে বাপের বাড়ি চলে গেছে। এইরকম একটা অশান্তি। তার আগে অবশ্য একটু হিন্টস দিয়ে রেখেছিল যে সন্দীপের চালচলন ভালো না এখন। তারপর সন্দীপ পর স্ত্রীর প্রতি বেশি লক্ষ্য করে, অন্যের বউ দেখতে বেশি পছন্দ করে সন্দীপ, এই ধরনের কিন্তু বলে দিয়ে তারপর গেছিল। তো সেই সময় থেকে শুরু করছি। সেই সময় কিন্তু সন্দীপ একটা কিউএনএ যখন ভিডিও করেছিল, সেখানে কিন্তু তখন ওকে প্রশ্ন করা হয়েছিল যে যদি আপনার স্ত্রী পরকীয়া করছে না, তো আবার এই যে এখন বাপের বাড়ি গেছে, আপনার স্ত্রী আবার পরকীয়া করছে না, ও রীতিমতো হেসে বলেছিল যে না, এটা হতেই পারে না। ওর ওপর সেই বিশ্বাসটা আমি রাখি, আমার সেই আস্থা ওর প্রতি আছে। ও আর যাই করুক, এই কাজটা করবে না, আমি এটা বিশ্বাস করতে রাজি নই। কিন্তু অলরেডি তখন ওখানে শুরু হয়ে গেছে। চিন্তা করে দেখুন, যখন এই যে এই কন্ট্রোভার্সিটার মধ্যে ক্রিয়েট করা, এটা ক্রিয়েটেড, দুজনের মধ্যে ঝামেলা অশান্তি ক্রিয়েটেড, যেটা সেই সত্যিকারের ক্রিয়েটেড কন্ট্রোভার্সি, সেটা করে যখন গেল টিন, তার আগে সন্দীপকে কি বুঝিয়েছিল যে এইগুলো এখন প্রচুর খাচ্ছে, যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, সেটা নিয়ে ঝগড়া অশান্তি, লোকে ভীষণভাবে খাবে, হয়তো বলবে যে আমাদের মধ্যেও কোনো পরকীয়া ব্যাপার আছে কিনা, সবাই দেখতে আসবে আর ভিউজ দেবে, তাতে আমাদের খুব ভালো ইনকাম হবে, আমাদের এই যে বাড়িটা যে হাত দিয়েছি ঝটপট বাড়িটা
হয়ে যাবে। এটা বলেই তো গেছিল ওই বাপের বাড়িতে, তুই এখানে থাকবি, তুই এখানে ভিডিও করবি, আমি ওখানে ভিডিও করব, দুজনে ভিডিও করব। তো সেইটাই মানে এমনভাবে ক্রিয়েট করে গেছিল, যারা একটু ওদের মানে অনেক দিন থেকে দেখছেন তারা তো বুঝতেই পেরে গেছিলো। তার মধ্যে আমি ওদের নিয়ে সে সময় ভিডিও করেছিলাম, আমি তো বুঝতেই পেরেছিলাম যে সমস্ত কিছু নাটক হচ্ছে। আর সে সময় আমি টিনকে বলেওছিলাম যে টিন নামছো তো একটু বুঝে শুনে নেমো, কারণ এখান থেকে কিন্তু ফেরার কোনো রাস্তা নেই, আর পুরোনো কার্সুন দিয়েও ঘাটা হবে, অনেক পুরোনো প্রসঙ্গ তোলা হবে। তো যখন নেমেছো ভালোভাবে কোমর বেঁধে নেমো। তো তারপর ও বাপের বাড়িতে চলে এসে ভাবলাম যে হয়তো সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তার মাঝখানে যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা রয়েছে সেটা আমাদের কারোর পক্ষে জানা সম্ভব নয়। তো সেখানে টিন যখন গেছিল, পরবর্তীকালে টিন বলেছিল যে সন্দীপ পাঠিয়েছিল বাপের বাড়িতে, ও বলেছিল। তো সন্দীপ যদি বাপের বাড়িতে যদি সন্দীপই পাঠাবে তাহলে সন্দীপ তো সে সময় নিজের ভিডিও অতটা দিচ্ছিলই না। আর এও ওখানে গেছিল বলে যে ভিডিও করব, তারপর দেখা যাচ্ছে যে ও বান্ধবীর সাথে এখানে ঘুরছে সেখানে ঘুরছে, ও নিজের ভিডিও দিচ্ছে না, অথচ বান্ধবীর ভিডিওতে দেখা যাচ্ছে যে পুরো ঠ্যাং ফাঁক করে শুয়ে গল্প করছে, এই আইসক্রিম খাচ্ছে, তো কুলফি খাচ্ছে, চকলেট খাচ্ছে, রাতে বান্ধবীর বাড়িতে থেকে যাচ্ছে, আরও অনেক কিছু, তাই না? তখন দেখছিল রাতে বান্ধবীর বাড়িতে সে সময় থাকেনি, কারণ সে সময় ও প্রথমে ছেলেকে নিয়ে গেছিলো, না তখন থাকেনি, কিন্তু বান্ধবীর সাথে ইতি ঘুরছে, ছেলেকে বাবা মায়ের কাছে রেখে একটু বেরিয়েছিল, তাতেই অবশ্য ছেলে যা করার করে দিয়েছে, চলে এসছে। কিন্তু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ওকে দিনের পর দিন, ওর বান্ধবীর ভিডিওতে ওর মুখ দেখা যাচ্ছে, কিন্তু ও ভিডিও করতে পারছে না, বলছে কি নেটওয়ার্কের প্রবলেম, এই ধরনের অজুহাত ও সন্দীপকে দিয়েছে। কারণ সেই সময় কিন্তু ও চুটিয়ে এই ফোকলার সাথে মিশেছে, যে পুরনো প্রেম ছিল সেটা ভাতে বেড়েছে সেই সময়, এই যখন কন্ট্রোভার্সি করব আর ভিউজ কামাবো সেই লোভে, যখন ও সন্দীপকে লোভ দেখিয়ে যখন ও বাপের বাড়িতে এসেছিল, তো তাই না? তো এই কথাটা তো ওর ভিডিওর মধ্যে শুনতে পেয়েছি আমরা। ওই বলেছে যে সন্দীপ বলেছে যে কি করতে গেছিলি, কি বলে গেছিলি আমাকে, ও সন্দীপকে বলে গেছিল ওখানে যাব, তুই এখানে তোর মতো ভিডিও করবি, আমি ওখানে ভিডিও করব, রোজ ভিডিও করব, আর অনেক টাকা আমাদের ইনকাম হবে। কিন্তু তারপর দেখা যাচ্ছে ও ওখানে ভিডিও করছেই না, সেই জন্য এই কথাটা ওর মুখ থেকেই শোনা গেছে। তো তখনও তো সন্দীপ কিছু বুঝতে পারেনি, বন্ধ হয়ে গেল। এবার চলে আসি কাট 2। এই যে টিন বলছে যে এইসব কিছু তো হতোই না, কেন হতো না, কেন হলো তাহলে? যখন দীঘা ঘুরতে গিয়ে নিজের শরীরের দোহাই দিয়ে রুমের ভেতরে থেকে গেছিলে, সন্দীপ তো তখনও বুঝেছিল। আমাদের কি বুঝতে দিয়েছে যে ওর বউ কি করতে করছে? যেদিন হাতে নাতে ধরলো, আজকের এই কথাগুলো কিন্তু আমি ডাইরেক্ট টিনের সাথে করছি, মাঝখানে কোনো দালাল, যেই ঠুলি পড়ার দালালগুলো যেন না আসে, যেই দালালগুলো এখনো বলে যে সন্দীপ একটা চান্স দিতে পারতো, সেই দালালগুলো যেন দূরে সরে যায়। তো টিনের সাথে ডাইরেক্টলি কথা, যে তখন তো কই আমাদের জানতে দেয়নি, যখন হাতে নাতে ধরেছিল সঙ্গে সঙ্গে তো ক্যামেরা অন করেনি, এই দেখুন আমার বউ কি করছে, প্রচুর খেত মানুষ, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিত। যে চ্যাটগুলো তখন তো দেখিয়ে দেয়নি, তখন সঙ্গে সঙ্গে তো দেখায়নি। তারপর যখন সালিশি সভা হলো তখনও তো কই আমাদের জানতে দেয়নি। আর রইল গিয়ে 17 তারিখের রাত্রে টিন বলছে আজকে যে এইগুলো তো হতোই না। তো যদি সত্যিই না হতো তাহলে করেছিলে কেন? তুমি যদি মনেই করে থাকো যে তুমি 498A কেস করবে না তোমার হাজবেন্ডের নামে, যে দোহাইটা তুমি দিয়েছিলে যে আমি চাইলে করতে পারতাম কিন্তু করিনি, এই জন্য যে আমি চাই না আমার সন্তানের যে বাবা তাকে লোকে জানুক যে সে জেল ফেরত আসামি, সেই জন্য তুমি যাওনি। যদি নাই করবে তাহলে থানায় গিয়ে বসেছিলে কেন? কেন তোমার তো ওখানে তুমি একা একা তো বেরিয়ে যাওনি, তুমি রীতিমতো দুদিন থেকে তোমার মায়ের সাথে বসে সমস্ত কিছু গুছিয়ে তোমার যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে পুরো আটো সাটো হয়ে তারপর তুমি বেরিয়েছিলে, তাই না? তাও কি না ওরা দরজা খুলছিল না, হাতে নোড়া নিয়ে যে তালা ভেঙে তুমি বেরোবে বলে। তো ওরা মনে করেছে যে এই অত রাত্রে তোমার একা একটা অত বড় সুটকেস সাথে রাস্তায় বেরোনোটা উচিত হবে না, তোমার কিছু হয়ে গেলে তো ওদের দায় থাকতো। তো সেই জন্যই ওরা আটকে রেখেছে। তো তার মধ্যে কি হয়েছে, তুমি ফোন করে দিয়েছো, তোমার বাড়ির লোক এসেছে, নিশ্চয়ই তোমাকে এটাই বলেছিল যে তুমি যাবে যদি সকালবেলা যেও, এখন যেতে হবে না, এরকমই তো বলেছিল। তো তুমি তো ডেকে নিয়েছিলে, তোমার বাড়ির লোকজন তো সবাই এসেছিল, অতগুলো লোক, তোমরা যখন টোটো করে যাচ্ছ তখনই তো এইসব এটা ডিসাইড করা হয়ে যাওয়া উচিত যে না আমরা এই ধরনের কোনো
কেস করব না, সোজা মানে টিনের বলা উচিত ছিল যে আমি কোনো কেস করবো না, চলো সোজা মামার বাড়ি চলো, আমি এখানে আর কোনো থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে থানায় গেছিলে কি করতে? রাত 3টে অবধি থানায় কি করছিলে? হ্যাঁ, থানাটা তো নিশ্চয়ই ওই তোমাদের যেরকম বাসের নাচার জায়গা নয়, যেরকম বাসে নাচছিলে ওটা তো নাচার জায়গা নয় যে একটু নাচতে গেছিলাম। থানায় তো মানুষ কাজে যায়, যে কাজ করবেই না তাহলে সেখানে গেছিলে কেন? তো যখন তুমি বেরিয়ে গেছো ওরকম রণমূর্তি ধারণ করে, আর গিয়ে যখন থানায় পৌঁছেছো, থানা থেকে কেন ফোন করিয়েছিলে যে ছেলেকে নেবে বলে? তুমি যদি ছেলেকে নেবেই না তাহলে কেন ফোন করিয়েছিলে? এইসব ডিসাইডগুলো কখন কখন করেছো? তাহলে যদি ছেলেকে নেবেই না তাহলে ভয় দেখিয়ে ওকে কেন ফোন করেছিল? যখন ছেলেকে দিতেও চেয়েছে তখন তুমি ডিনাই করে দিয়েছো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে থানায় যাওয়ার এক এবং একমাত্র কারণ সন্দীপকে ভয় দেখানো। সন্দীপকে ভয় দেখানো, মারের ভয়, যা খুশির ভয়, সেই ভয় দেখিয়ে চুপ রাখা, যাতে এই ভয়ে ও কিছু না বলে যে কি হয়েছে, কি কারণে তুমি চলে গেছো, সেই ভয়টাই দেখাতে চেয়েছিলে। বাট ওই যে বলে না যে ইতনা भी मत डराओ कि साला डर ही खत्म हो जाए। তো সেরকম তুমি রাস্তায় বেরিয়ে গেছো, তুমি কি করছো না করছো, তুমি ক্যামেরা খুলে লাইভ করে না কিছু করে না মানুষের কাছে বলতে শুরু করে দিয়েছো কিনা সেটাও কি করে জানবে? সেই জন্য ও সমস্ত কিছু সত্যি সত্যি সবাইকে জানিয়ে দিয়েছে, তাই না? তো যদি তুমি বাচ্চাকে নাই নেবে তাহলে কেন ফোন করালে? কেন করালে? কেন ভয় দেখালে? কেন এরকম পরিস্থিতি তৈরি করলে? কেন নিশ্চয়ই এটা বলেছো যে বাড়ির থেকে তুলে এনে তোদের মার দেওয়া হবে, সেই জন্যই না ভয়ে ওরা বাড়ির থেকে বেরিয়ে গেছে। তুমি তো নিজেই কল রেকর্ডিংয়ে বলছিলে যে আমি নিজেকে শেষ করব আর তোকে ফাঁসাবো। তো ও কি করে জানবে যে তুমি নিজেকে সেরকম কিছু করে তারপর ওকে ফাঁসানোর জন্য ব্যবস্থা করেছো কি করনি? সেই জন্যই পালিয়ে রয়েছে, কারণ ভালো করেই জানে সবাই, ওর আশেপাশে যারা হয়তো ছিল তারা হয়তো বলেছে যে তোকে তো ধরলে মারবে, ধরলে মারবে। অবশ্যই তোমার এই অসভ্যতামিগুলো দেখে, তোমাদের ফোনের নেওয়া ধস্তাধস্তিতে তোমার তো হাতটা ছড়ে গেছিলো, সেটা ভালো করেই ও জানে যে হাতটা ছড়ে গেছে। এইটাই যদি গিয়ে বলে দেখে যে এই দেখুন আমার এখানটায় মেরেছে, তাহলেও আগে তো ধরবে, তারপর তো বিচার হবে যদি দেখিয়ে দেয়, তাই না? সেই ভয়ই পেয়েছিল। তাহলে তুমি এই সব করে তুমি চেয়েছিলে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাক, মানে শান্তভাবে সমস্ত কিছু সুন্দরভাবে সর্ট আউট হয়ে যাক। সেটা সম্ভব? যদি সেটাই চাইতে, তুমি নিজেই জানো তোমার অন্যায়, প্রত্যেকটা মানে ওই পুরো ঘটনাটায় যা অন্যায় শুধু তুমি করেছো। তোমার যখন অন্যায় হয়েওছে, তোমায় যখন সেই অন্যায়টা ধরতে পেরেছে, এতদিনের একটা সম্পর্ক যে তুমি ভালোবাসো না বাসো, ও তো ভালোবেসেছিল, তো সেক্ষেত্রে সেটা তুমিও কিন্তু স্বীকার করেছো যে বিয়ের পর ও আর কোনোদিনও কোনো অন্য কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক, যেটা কিনা বিয়ের আগে ওর সম্পর্ক ছিল, তোমার মুখেই শোনা গেছে পরবর্তীকালে ও এরকম ধরনের কোনো কিছু করেনি। তাহলে তুমি নিজে মুখে স্বীকার করেছো সেটা, তাহলে তার রাগ হবে না? সেখানে তুমি, ও তোমাকে ধরছে হাতে নাতে, তার মধ্যেও তুমি হি হি করে হাসছো, কারণ তোমার তো কোনো যাই আসে না, কোনো যাই আসে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বন্ধুরা কি বলুন তো, এই যে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই কথাটা এইটুকু মধ্যেই কিন্তু পুরো খেলাটা রয়েছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেন বলা হয়? কারণ ম্যারেজটা থাকবে, ম্যারেজে যা যা সুযোগ সুবিধার সমস্ত থাকবে, তার সাথে আমার একজন এক্সট্রা পার্সন চাই। তো ও কখনোই এই যে এই জিনিসটা কোনোদিনও বলেনি, কাউকে বুঝতে দেয়নি, কারণ ওর তো কোনোভাবেই আনহ্যাপি ছিল না। ওর একটু বেশি আনন্দ, আরও এক্সট্রা দরকার। যা আছে, যা পাচ্ছি, যেটা আমি পাচ্ছি, আমি এটা আগেও বলেছি যে গাছেরও খাবো, তলারও কুড়াবো, এই হচ্ছে পরকীয়ার আসল ব্যাপার। তো সেখানে এটা রয়েছে, তার সাথে সাথে যদি এক্সট্রা পাই, দিল মাঙ্গে মোর, ক্ষতি কি? ও যেটা কিনা আমরা শুনতেই পেয়েছি, ও বলেছিল আমি এখানেই থাকবো আর ওর সাথে কথা বলবো, ওর সাথে গল্প করবো। ডাইরেক্ট তো বলতে পারিনি ঘাপাঘাপ করবো। ওর বক্তব্যটাই ছিল আমি এখানে থাকবো, মাঝে মাঝে বাপের বাড়ি যাবো, যেরকম কিনা এর আগেও গেছিলাম, হাতে হাত দিয়ে ফুল নিয়ে ছবি তুলেছি, সেরকমই করব। ওর এটাই ইচ্ছা ছিল, সেটাই সন্দীপ হতে দেয়নি, ওর সেটাতে রাগ, তাই না? পরকীয়া মানেটাই এটা যে বাড়ির স্বামী থাকবে, তার সাথে আরেকজন থাকবে। তো এই যে সেই জন্যই ও বলছে যে এগুলো কিছু হতোই না, যদি সন্দীপ চাইতো তাহলে এগুলো কিছু হতোই না। এরকম যেরকম কিনা এই যে ঘোড়ামুখী দালাল, ওর বর কিছুই বলে না, বাদ বাকি ওর সমস্ত কিছু আছে, তাই জন্য দেখুন ওর পরিবারে শান্তি শান্তি, হ্যাঁ, মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে শান্তি শান্তি। ও সব কিছু বর দেখেও এরকম করে, কিন্তু সবার বর তো ওরকম ভেড়া নয়,
তো সন্দীপ সেটা মেনে নেয়নি, তো তাহলে কেন অশান্তি হবে না? আচ্ছা ঠিক আছে, চলো এবার তুমি বেরিয়ে চলে গেছো, তুমি চলে গেছো, তারপরেও তুমি জানো যে দোষটা তোমার। ওর ওই ভিডিওটা শুনে যখন তোমাকে সবাই লোকে খুঁজছে, তখন তুমি যে কথাগুলো বলেছিলে তার প্রমাণ কি দিতে পেরেছো? যে তোমার শাশুড়ি সম্পর্কে যেটা বলেছিলে, সন্দীপের সম্পর্কে যেটা বলেছিলে, তার কি প্রমাণ দিতে পেরেছো? দিতে পারোনি, সেটা ছেড়ে দাও। তারপর যখন সন্দীপ প্যাচ আপ করার জন্য ভিডিও বানালো, তারও উত্তরে তুমি কি ভিডিও বানিয়েছিলে ভালো করে জানো। আর সেই যে কল রেকর্ডিংটার মধ্যেই কিন্তু এটাও আছে, যেটা কিনা সন্দীপ এখনো আজ পর্যন্ত আমাদের শোনায়নি, কিন্তু শুনেছিলাম যে ও বাচ্চা নিতেই চায় না বলে, ওই যেদিন রিকভারির দিন সেদিনই কিন্তু বলেছিল সন্দীপ যে বাচ্চা তো আমার, ও নেবে বাচ্চা, কি করবে? ঠিক আছে, ও তো বলেই ছিল এটা প্রমাণিত নিশ্চয়ই রয়েছে, প্রমাণ সন্দীপের কাছে নিশ্চয়ই রয়েছে, ও বলেছে লাগবে না বাচ্চা আমার। আর যারা ওকে ভিউজ দেন, যারা ওকে এত করে ভিউজ দিচ্ছেন, ইনকাম করতে সাহায্য করছেন, তারা কিন্তু শুধুমাত্র এই যে বলছেন না আমরা পরকীয়াকে সাপোর্ট করি না, আপনারা পরকীয়াকেই সাপোর্ট করছেন বকলমে। প্লিজ নিজেদের চোখের দিকে চশমাটা হাঁটান আর ভালো করে দেখুন। যখন ওখান থেকে চলে আসলো, তারপরেও সন্দীপ একবার নয় অনেকগুলো চেষ্টা করেছিল, জলপাইগুড়ি কাকু কাকিমার মাধ্যমে গিয়ে চেষ্টা করেছিল। সন্দীপ ওখান থেকে যাদবপুরে চলে আসতে পারলো, তো ও চাইলে কি হাসনাবাদ যেতে পারতো না? নিশ্চয়ই যেতে পারতো, কিন্তু কোন ভরসায় যাবে? সন্দীপ ভালো করে জানে যে এদের চরিত্র কিরকম, কোন ভরসায় যাবে। সেই জন্য ও জলপাইগুড়ির কাকু কাকিমাকে বলেছে, সামনে দাঁড়িয়ে ভিডিও করে বলছিল যে ওনাদের কথায় আশ্বাস পাচ্ছি হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে সেই ছেলেটা প্যাচ আপ করতে চায়নি, তার মানে বেশ অনেক দিন ও তো বাপের বাড়িতে কাটিয়ে দিয়েছিল, তারপরেও। আর বাপের বাড়িতে কাটানো মানে কি, রোজ শুধু এখানে বেরোচ্ছে সেখানে বেরোচ্ছে, রাত বান্ধবীর বাড়িতে কাটাচ্ছে, সমস্ত দেখে নিয়েও কিন্তু সন্দীপ বলেছিল যে হ্যাঁ জলপাইগুড়ির কাকু কাকিমা তাদের কথায় আশ্বাস পাচ্ছি হয়তো সব ঠিক হয়ে যাবে। সেখানে সন্দীপ কি উত্তর পেল? যে হ্যাঁ মেয়েকে পাঠাতে পারি আমরা, কিন্তু শাশুড়ি থাকলে চলবে না, শাশুড়ি থাকবে এখানে, আর আলাদা ভাড়া করে শ্বশুর ও বাচ্চা আর ওদের মেয়ে তাদের থাকতে হবে। ভাবুন, চিন্তা করে দেখুন, সেখানেই বা সন্দীপ কোন হিসাবে ভরসা করবে? যে এই যা মেয়ে, যা রূপ দেখিয়েছে সন্দীপকে, ওই হাতে নোড়া ফোড়া নিয়ে যদি মায়ের থেকে সরিয়ে ওদেরকে আলাদা করে সংসার করে, তাহলে কি করবে? ওর ওই পার্টনারকে নিয়ে এসে সন্দীপকে শেষও করে দিতে পারতো, এটা তো সত্যি। আর পার্টনার লাগবে না, ওর মা বাবাই যথেষ্ট। দেখলেন একঘর পুলিশ আর সবার সামনে যেভাবে তেড়ে এসেছিল, আর তারপর ক্যামেরা অফ করে যা করেছে, তাতে ও মা বাবাই সাথ দিয়ে দেবে। তখন কি করবে? সন্দীপের বুড়ো বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে যদি ওই বাড়ি থেকে বার করে দিয়ে ওরা সবাই গোষ্ঠী যদি থাকে, কি করে নেবে ওর বাবা মা? কি করে নেবে? তাই না? হতেই পারে এরকম অনেক কিছু কিন্তু হতে পারে। তো সেখানে সন্দীপ কি করে আর বিশ্বাস করবে? সন্দীপের আর বিশ্বাসের জায়গাও ওর প্রতি মনে হয় ওর প্রতি আর জায়গা নেই। তারপর এই যে কল রেকর্ডিং, সবার আগে কারা ছাড়েছে? কে শুনিয়েছে? বাবলু পিসোর সাথে কল রেকর্ডিং কে শুনিয়েছে? সবার আগে টিন শুনিয়েছে। সন্দীপ তো আজ পর্যন্ত কোনো কল রেকর্ডিং শোনায়নি। সন্দীপ শুধু শুনিয়েছে একটাই জিনিস, কি না, সেটা হচ্ছে কি ফোকলা ওকে একদিন রাত্রে কি পাগলা পাগলির মেসেজ করেছিল, সেইটা কি ধরনের কথাবার্তা বলেছিল সেগুলো যখন সন্দীপকে দিনের পর দিন চুল্লুখোর বলা হচ্ছিল, এই ঘোড়ামুখী বিনা কারণে যখন চুল্লুখোর বলা হচ্ছিল, তখন সন্দীপ টিনও বলেছিল না 10 টাকার মদ খেয়ে এসে আমাকে অত্যাচার করেছে। সেই সময় সন্দীপ বাধ্য হয়ে, তারও অনেক পরে বাধ্য হয়ে কল রেকর্ডিংটা শুনিয়েছিল, যেখানে ফোকলা বলছে যে একটু বেশি মাল খেয়ে নিয়েছি। তাতে বলেছিল যে ও ইংলিশ মালটা সেটা খেলে গর্বের ব্যাপার, আর চুল্লুটা বাজে ব্যাপার। ও কিন্তু তাও নিজে বলেনি যে আমি চুল্লু খেয়েছি। ও বলেছে যে যারা আজকে সাপোর্ট করছেন, আমাকে চুল্লুখোর বলছেন, আর আরেকজনকে তার কথাও শুনে নিন, তাকে সাপোর্ট করবেন। সেও তো নিজে বলছে যে এমন মদ খেয়েছি, একেবারে পাছা উল্টে পড়েছি যে আমার মাথায় নেই, আমার দাঁতের ফাঁক থেকে কখন যে মাছি গলে চলে গেছে, মাছিটা ঢুকেছে বেরিয়েছে, এরকম। তাকে আপনারা খুব ভালো বলবেন?
মানছি সন্দীপ হয়তো এটাই বলতে পেরেছে যে মানছি আমি খুব খারাপ, বাট যার হাত ধরেছে সে কত ভালো, তার সম্পর্কে একটা কথা সমস্ত আমরা শুনেছি, আর প্রমাণ সহ, প্রত্যেক কটা কথা প্রমাণ সহ। কবিতা চুরি, যেই কবিতা চুরি মানে দিয়ে ও টিনকে পটিয়েছে সেটা চুরি করা আমি দেখিয়েছি। ওর কতগুলো বিয়ে আরস দেখিয়েছে। ও যে ফোকলা সেটা আরস প্রমাণ সহ দিয়েছে। ও যে চোর, আরো অনেক কিছু চোর, শুধু কবিতা নয়, আরো অনেক কিছু চোর। লোহা চোর, তেল চোর, টাকা চোর, জামা চোর, জুতো চোর, জাঙ্গিয়া চোর, সমস্ত। এই লোকের ব্রাশটাও কি তুই নিয়ে চুরি করে ইউজ করিস বল? আমার মনে হয় অবশ্য ওর তো মাঝখানে দাঁত, অন্যেরটা মানে ফাঁকা, যাই হোক। তো যাই হোক, আমার তো মনে হয় তাই করবে। ও অন্যের আন্ডারগার্মেন্টসও করতে পারে, সমস্ত কিছু করতে পারে, এমন ধরনের চোর তো সমস্ত দেখেছি আমরা। ওর চরিত্র কি? ওর চরিত্র কি? আজকে একজনের হাত ছেড়ে আরেকজনের হাত ধরলো, যার হাতটা ধরলো, যা ভেবে ধরলো, তা কি ঠিক? আজকে এই যে আর বলছে যে কিছু, আমি তো কিছুই চাইনি। তাহলে সন্দীপের মায়ের ওপর পরকীয়ার আরোপ, সন্দীপের মায়ের ওপর পরকীয়ার আরোপ নিজে লাগিয়েছে, আর নিজের প্রত্যেক কটা দালালকে ছু করে দিয়েছে যে নাও এগুলো নিয়ে ভিডিও করো। এমনকি এই ঘোড়ামুখী প্রধান দালালকেও একটা নাম পর্যন্ত দিয়েছে, যার সাথে নাকি শিলা দেবীর সম্পর্ক। না হলে ঘোড়ামুখী এত বড় গলা করে বলে কি করে? আমি তো নামও জানি কার সাথে ওনার সম্পর্ক। মনে আছে গানটা গেয়ে শুরু করেছিল, শিলা শিলা কি জাওয়ানি, কিরে ঘোড়া মনে পড়েছে তোর? সমস্ত কিন্তু আমি সন্দীপকে সব পাঠিয়ে দিয়েছিলাম, সমস্ত তোর এগেনস্টে। তুই কি বলেছিস? তোর ভিডিও করতে লাগে, তুই ভিডিওর বাইরে গিয়ে কথা বলিস না। হ্যাঁ, কোন ভিডিওতে দেখেছিস তুই? তারপর কি যেন বলে, ওর শ্বশুর মশাইয়ের সম্পর্কে যে কথাটা, মানে সন্দীপের বাবার সম্পর্কে যে কথাটা, কোন ভিডিওতে দেখা গেছে? বাট ও এই দালালের মাধ্যমে সবাই কাছে বলেছে যে ওর সাথে নাকি দুর্ব্যবহার করেছিল একটা সময়, কিন্তু নিজে আমরা ভিডিওর মধ্যে দেখেছি যে ওই বয়স্ক মানুষটার পেছনের সাথে কিরকম দুর্ব্যবহার। কি না দরজার সামনে বসেছে বলে আমি প্রমাণ স্বরূপ একেবারে ভিডিও ফুটেজ সহ দেখিয়ে দিয়েছি আমার ভিডিওর মধ্যে, যে বলছে হ্যাঁ কীরকম বিশ্রীভাবে কথা বলছে, যে দেখো কীরকম রাস্তার সামনে বসেছে। উনি চুপচাপ সরে গেলেন। চোপা নাম ওর এমনি হয়নি, টিন তোমার নাম চোপা এমনি হয়নি, ঠিক আছে? তো এগুলো কি করেছো? এগুলো সমস্ত করে তুমি এখন ভাবছো যে তোমার একটাও পয়সা খরচা হবে না, সন্দীপ তোমাকে জাস্ট ডিভোর্স দেবে, আর তুমি ধেই করে নাচতে নাচতে আবার বিয়ে করে সংসার বাঁধবে। তো সংসার তো কি বেঁধেছো আমরা সবাই জানি, যদিও ওটা অবৈধ, কিচ্ছু ওটা কোনোভাবে বৈধতা নেই, তাহলে বলছে নাকি আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছুটি করিনি, আমাকে এমনি এখন করছে। তো যাই হোক, একটা কথা শুনলাম, সেটা হচ্ছে যে ও উকিল বদলেছে। তো এই উকিল বদলানোর কথাটা শুনে আমার কিন্তু কোথাও দিমাগ কি বাত্তি জ্বলেছে। আমার মন বলছে এটা অবশ্যই পসিবিলিটিস তো বলতেই পারি, তো সেই পসিবিলিটিস আমার মন বলছে যে এর আগে যে উকিল ধরিয়ে দিয়েছিল, আমার মনে হয় সেটা এই ফোকলার হয়তো চেনাশোনা কেউ, বা বলা যায় না ওর বাবারও হতে পারে। তো তাদের সাথে আমার মনে হয় সে বেশ ভালো রকমের টাকা খিচ্ছিল, আর তার হিস্সা এই ফোকলা ভালো রকমভাবে নিচ্ছিল। তো সেটা হয়তো টিনের কাছে কোথাও জানতে পেরে গেছে টিন। তো যে কোনো শুভচিন্তক, সে কে করেছিল আমি জানি না, সেই ফোকলা হোক বা ওর অশুভ শক্তি বাবা হোক, যেই হোক, মনে হয় সেই উকিলের সাথে এমনভাবে সেটিং করেছিল যে ভাই মাল্লু তুইও খাবি আমিও খাবো, দুজনে মিলে বেটে খাবো, দুই ভাই, হ্যাঁ ভাই আমরা মিলে বেটে খাবো। তো সেটা হয়তো টিন জানতে পেরে গেছে, যে ইচ্ছা করে কেসটাকে ঝুলাচ্ছে, এমনভাবে কেসটা ঝুলাচ্ছে যে দীর্ঘদিন ধরে চলো আর আমরা পয়সা খাই। আর তো এটা তো হওয়ারই ছিল, তো আমি বলেইছিলাম যে ডলারে কামাবি আর ইন্ডিয়ান রুপিজে দিবি, খরচা করবি। তো এখন হঠাৎ আইনজীবী বদলে গেল। তো তার পেছনে আমার কোথাও না কোথাও যেন মনে হচ্ছে এই থুনথুন আর রুমালির হাত রয়েছে। হ্যাঁ, কারণ এই থুনথুন রুমালির সাথে কিন্তু টিন দেখা করেছে। ওই যে অযোধ্যার মন্দিরের যে রেপ্লিকাটা, ওটা কিন্তু টিনেরই দেওয়া। আর আমি জানি এরা সবাই জানে যে আমি ঠিক বলছি, আর এটাও ভাবছে যে জানে কি করে।
প্রচণ্ড বেশি পরিমাণে আমার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড বেশি, দারুণ। তো আমার সব কথা যেরকম মিলে গেছে আজ অবধি, এরপরেও মিলে যাবে। তো এ মনে আছে রুমালি বলেছিল যে আমার যা পাওয়ার, আমি ওখান থেকে বসে এখানে যা কলকাঠি নাড়িয়ে দেবো, তুমি এখানে বসে পারবে না, বলেছিল। তো সেই রকমই কোনো হয়তো উকিল ঠিক করেছে। তো এবার আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট হতে চলেছে। জানি না, সন্দীপ বললো যে বারণ আছে, উকিলের বলা বারণ আছে। তো উকিলের বলা যখন বারণ আছে, বারণ থাক, আমরা অনুমান করতে পারি। আমাদের অনুমান করাতে কেউ বারণ করতে পারে না। আমি অনুমান করছি, আমি তো কোনো আমি মানে বসিয়ে দিচ্ছি না, শিলমোহর বসিয়ে দিচ্ছি না। তো আমার মনে হচ্ছে এই যে সন্দীপ বলছিল না যে একটা গুড নিউজ আছে, তো আমার মনে হয় সেই গুড নিউজটা এটাই যে যদি উকিলদের মধ্যে কথা হয়ে থাকে, তো সবার আগে নিশ্চয়ই সন্দীপের উকিল বলবে যে আগে 498A কেসটা উইথড্র করতে বলুন, তারপর সব কথা হবে। কারণ এই যে 498A কেসটা, এটা তো সম্পূর্ণ মিথ্যে, ওটা একটা মিথ্যে কেস, সবাই জানি আমরা। যদি সত্যি হতো তাহলে সেই রাতে ওরা যখন গেছিল না, সেই রাতেই করতো, কিন্তু করার মতো কিছু ছিল না। ও ভালো করে জানে যে দাগগুলো মুখে বলছে যে মেরেছে আমাকে এখানে ওখানে যেখানে, সেই দাগগুলো জামা কাপড় খুললে লেডি কনস্টেবল দেখতে পাবে না, শুধু পাবে কি ওই হাতের ছড়ে যাওয়াটা। সেই ছড়ে যাওয়াটা মানুষ, তাও এমন পজিশনে, ঠিক এই জায়গায় কেউ, আপনি কাউকে মারবেন এই জায়গাটায় কীভাবে মারবেন বলুন তো? তো ওটা এই যে এরকমভাবে ঠোকা খেয়ে যে ছুঁড়ে গেছে হাতে ধস্তাধস্তিতে, সবাই আর তারও বুঝবে। তো সেই জন্য ওরা ভালো করে জানে। আর 498A কেস যে মুহূর্তে করবে, সেই মুহূর্তে থানা থেকে পুলিশ যাবে, যদি আসে সন্দীপকে ধরে আনে, সঙ্গে সঙ্গে ও দেখিয়ে দেবে, এই দেখুন স্যার ও একজনের সাথে পরকীয়া করছিল, এই দেখুন চ্যাট করছিল। তখন সমস্তটা সবাই জেনে যাবে। সেই জন্য ওরা করেনি, সেই সময় করেনি। তো তারপর অনেক পরে করেছে। কখন? এটাও ওই মসজিজি আর এরা সবাই মিলেই ওকে দিয়ে করিয়েছিল যে হ্যাঁ কর। মসজিজিও চায় যে তার দিদি যদি এই 498-এ উলঝে থাকে, তাহলে 70 লাখ টাকার যে কি জানা বলে জমি, কোথায় হাফিস হয়ে যাবে, লোকে ধরতে পারবে না। এটাই হচ্ছে আসল কারণ। তো যাই হোক, আমার মনে হচ্ছে আবারও এখন এরা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হয়তো হতেই পারে। কারণ অবশ্যই এটা তো সত্যি কথা যে সন্দীপ হয়তো আর মেনে নেবে না ওকে, হয়তো কি আমার মন বলছে আর মেনে নেবে না। আর তার উপর সবচেয়ে বড় আরেকটা কে আছে আমাদের, এই যে জোকার, সেটা হচ্ছে কে? এই ফোকলা তো ওকে ছাড়বে না। সেটারও কিন্তু ভবিষ্যৎবাণী সন্দীপ সবার আগে করেছিল। আমি তো করেছি অনেক পরে, বাট সন্দীপ যখন জেনেছে তখনই বলেছে এই ছেলে কি ওকে ছাড়বে এত সহজে? কেউ ছাড়ে? তার উপর যখন জেনে গেছে ও একটা বোকার হদ্দ, যে এইটাকে ধরে রেখে আমি সারা জীবন ভাঙিয়ে খেতে পারবো। তার উপরে কি এর আমি সব রকম সুবিধা ভোগ করতে পারবো, সব রকম। আজকে চিন্তা করুন তো, ফোকলা যদি এখন ওর কাছ থেকে মানে বেশ ভালো সব নিয়ে টিয়েও যদি যা যেটুকু করছে সব নিয়ে যদি ওকে আর পাত্তাও না দেখ, ও কিছু করতে পারবে? বলতে পারবে যে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, দিয়ে আমার সাথে থেকেছে? বলতে পারবে? ওরা লিভিং করছে, সেটা কিন্তু ওদের দালালদের মুখেই আমরা শুনেছি। ও কি বলতে পারবে? বলতে পারবে না, কারণ ও তো অলরেডি একজনের বউ। তাহলে কি করে সন্দীপের এই ফোকলার ওপর দোষারোপ করতে পারে, তাই না? তো ভালো করেই জানে ওর সব রকম সুবিধা, শারীরিক, তারপর হচ্ছে গিয়ে মেনলি এটা অর্থনৈতিক সব সুযোগ সুবিধা আমি নেব, তারপর বিয়ে অবশ্যই করে রেখে দেবো। কারণ সারা জীবন ভাঙিয়ে খাবো না, সারা জীবন ভাঙিয়ে খাবো। বাদ বাকি কিছু করার জন্য তো বাইরে রয়েইছে। এই যে যেমন শুনলাম যে দালাল নাকি ওয়রুম দিচ্ছে, ওয়রুমে নাকি ডেকেছিল, হ্যাঁ অনেককেই নাকি ডেকেছিল। তো অবশ্যই দালালকে নিয়ে ভিডিও হবে, সেই ভিডিও হবে কোথায়? TGM এ অবশ্যই দেবো। তো বুঝতেই পারছেন ব্যাপারটা। তো আমার যেটা মনে হচ্ছে যে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হতে চলেছে, আর হচ্ছে গিয়ে 498A কেসটা উইথড্র করে নিতে হবে উইদাউট এনি কোনো রকম কোনো শর্ত ছাড়াই, কোনো কিছু ছাড়াই। হয়তো ক্ষমা চেয়েও হয়তো ওটা উইথড্র করে নেবে। এটাই হয়তো সন্দীপের কাছে গুড নিউজ। অবশ্যই গুড নিউজ তো মানে অবশ্যই সেটা গুড নিউজ তো বটেই। তো যাই হোক, ওই যে গুড নিউজের কথাটা যেভাবে সন্দীপ বলল, সেখানে আমার আরেকটা জিনিসও মাথায় আসছে, হয়তো
এটাও গুড নিউজ হতে পারে যে টিনরা মানে টিন হয়তো ডিক্লেয়ার করে দিয়েছে যে ও কোনোভাবেই ছেলের কাস্টাডি নেবে না। ও হয়তো এটা ডিক্লেয়ার করে দিয়েছে, সেটাও কিন্তু অবশ্যই আমাদের কাছে গুড নিউজ। কারণ আমরা সবাই জানি, আর শুধু আমরা না, টিন আর টিনের পারিপার্শ্বিক ওর অ্যাসোসিয়েট, ওর এজেন্ট থেকে শুরু করে ওর ফ্যামিলির লোক থেকে শুরু করে সবাই জানে যে ওই ছেলের কিন্তু মঙ্গল এই সন্দীপদের বাড়িতে থাকলে। আর একটা কথা খুব সত্যি কথা, ধ্রুব সত্যি কথা, যে টিনের ফ্যামিলির কারোর কিন্তু কৃষাণুর প্রতি কোনো রকম কোনো মায়া নেই। প্রথম আমার মনে হয় যখন ওই যে গেছিলো, তখন হয়তো তেজ দেখিয়ে ভেবেছে যে ছেলেকে নিয়ে নেব, তাই জন্য ফোন করেছে ভয় দেখানোর জন্য। ওদেরকে ভয় দেখানোর এটা একটা কারণ ছিল যে ছেলেকে নিয়ে নেব বললেই কিন্তু ওরা সবাই কিন্তু শুকিয়ে কাটা হয়ে যাবে, এটা কিন্তু ছিল। তারপর মা হয়তো বলেছে যে বাই চান্স যদি এখন দিয়ে যায় তাহলে কি করবি, সামলাবি কি করে, তুই যাচ্ছিস এখন ওখানে রংরালিয়া করতে, তুই মানে কি করে বাচ্চাকে একটা পায়ের বেড়ি করে নিয়ে যাচ্ছিস, এরকম বুঝিয়েছে। তখন যখন সন্দীপরা দিতে রাজি হয়েছে তখন বলেছে ওরা যে না, পরে ফোন করে বলেছে যে না আমাদের এখন লাগবে না, আমরা এখন আসতে পারবো না, নেব না বাচ্চা। তো সবাই কিন্তু ভালো করে জানে, আমরা জানতাম যে মানে ছোটবেলা থেকে শুনে এসছি যে আসলের চেয়ে সুদ নাকি বেশি, সুদের প্রতি বেশি ভালোবাসা থাকে। মানে দাদু ঠাকুমা, ঠাকুর দাদু দিদিমা, এদের কিন্তু তাদের সন্তানদের প্রতি যতটা মায়া, তার চেয়েও বেশি মায়া তাদের সন্তানদের প্রতি, নাতি নাতনিদের প্রতি। তো সেই জন্য আমরা জানতাম যে আসলের চেয়ে সুদ বলে নাকি বড়ই মিষ্টি। কিন্তু এই দেখলাম একটা ফ্যামিলি যেখানে কিন্তু কোনো রকমভাবেই সুদ চায় না, আসলকেই ভাঙিয়ে আবারও নতুন করে করজায় চড়িয়ে ভাঙিয়ে সেখান থেকে খাবে। ওই সুদ চাই না তাদের চাই না। সেই জন্য চিন্তা করে দেখুন যে রিকভারির দিন ঠিক আছে চলো মা নয় ধরলো না, কিন্তু দাদু আর দিদিমা তারাও একবারও বাচ্চাটাকে আদর করার জন্য বললো না যে একটুখানি ডেকে দেবেন। দিদিমা তো সুযোগ পেয়েছিল, দিদিমা উল্টে বললো কি ওই তো পাশের বাড়িতে রয়েছে। বুঝতে পারছেন? তো সেইটা হয়তো একটা কারণ হতে পারে, সেটাও একটা গুড নিউজের কারণ হতে পারে। হয়তো বলেই দিয়েছে যে না লাগবে না, বাচ্চা নেব না। যেই ভয়টা সন্দীপ পাচ্ছিল যে যদি বাই চান্স হাতছাড়া হয়, কারণ ও ভালো করে জানে টিনদের বাড়ির পরিবেশ কি, আর তার উপর টিন যার হাতটা ধরেছে তার হাত তো দেখেছিলেন শতছিদ্র, ফুটো শতছিদ্র। তো সেটা দেখে যে কারোর বুক কেঁপে উঠবে, যে নিজেকে এরকমভাবে কষ্ট দিতে পারে তার যদি আনন্দে বাধা পড়ে তাহলে সে অন্যের বাচ্চাকে কি করবে। হয়তো দেখা গেল মানে মুখেও আনতো আমার খারাপ লাগছে, হয়তো ওরা এনজয়িং আর সেই সময় কৃষাণু ডিস্টার্ব করলো, আর তখনই যা করার করলো। সেই ভয় তো নিশ্চয়ই পাবেই সন্দীপ। তো সেই ভয়ের থেকে হয়তো ও এখন অব্যাহতি পেয়েছে, হয়তো ভেবেই মানে বলেই দিয়েছে যে না বাচ্চা লাগবে না। সেটাও ওর একটা আনন্দের কারণ কিন্তু হতেই পারে। তো যাই হোক, সন্দীপের ভিডিওটা যা দেখলাম, সন্দীপের ভিডিওটা নিয়ে কিছু বলার নেই, খুব সুন্দর ভিডিও। বাবাকে নিয়ে কি সুন্দর গেল বাইকে করে, জায়গায় দাঁড়াচ্ছিল, জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিল, গিয়ে তারপর ওখানে তো ওখানকার কাজ দেখানোর তো কোনো ব্যাপার ছিল না, কোর্টের মধ্যে সম্ভব ছিল না। তো যাই হোক, তবে একটা জিনিস দেখলেন দুজনেরই কি মিল, দুজনেই এখন সকাল সকাল উঠে বাদাম খায়, কিন্তু ও বাদাম খায়, হ্যাঁ। তো এত মিল, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে টিন দেখলাম আজকে বলছিল সামনের চুলগুলোর আমার যা অবস্থা নয়, যে কি করি কুচকে রয়েছে। তার উত্তর কিন্তু সন্দীপ আগের ভিডিওতেই বলেছে যে আমার চুল যখন অবাধ্য হয়ে যায়, কথা শোনে না, তখন আমি কি করি না জেল बालों को मैं सेट किता जलवल के झाटी चोरी डले चले दंड फैल के। তো যাই হোক উত্তরটা কিন্তু দিয়েই দিয়েছে। তো ছেলেরা জেল ইউজ করে, মেয়েরা বেশিরভাগ সিরাম ইউজ করে। তো ওই যে চুল যেগুলো আর কি বাইক বা স্কুটি বা টোটোর হাওয়া লেগে ওই রকম চাউমিন হয়ে যায়, সেই চুলের জন্য একটা ভালো কোনো সিরাম দরকার। সিরামটাকে এরম করে হালকা লাগিয়ে দিলেই চুলগুলো জায়গা মতো ঠিকঠাক থাকবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করে দেবো। টিনের চুলের সমস্যা তো সমাধান করে দিল সন্দীপ নিজেই। তো আশা করি ও শুনে নেবে এটা, আমার ভিডিও তো দেখে। তো আমি এখন অন্য একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। সেটা হচ্ছে টিন বলল যখন
ও কোর্টে ছিল তখন বললো যে একটা কল এসেছিল, কি না সেই কলটা কি কে করেছে, যে যাদের প্রমোশন ও তো প্রমোশন করে, প্রমোট করে না কিন্তু প্রমোশন করে, প্রমোশন ভিডিওর জন্য আমাকে কল করা হয়েছিল না, তো সেই কলটা আমাকে করতে হবে, ভালো ভালো সম্পর্ক রাখতে হয়, এই যে যাদের আমরা প্রমোশন করি তাদের সাথে ভালো যোগাযোগ থাকলে ভালো হয়, ভালো ভালো কাজ পাওয়া যায়, অনেক পয়সা হয়, ঠিক আছে। পয়সার কথাটা উল্লেখ না করলেও বুঝিয়ে দিল যে ভালো পয়সা, যখনই কোনো কাজ আসবে সবার আগে ওকেই দেবে, এরকম। তো চিন্তা করে দেখুন, এই ধরনের প্রমোশনের কাজ কি কখনো বাই কল আসে? কখনো না। আমি জানি অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা কিনা কিন্তু ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, আমি বুঝতে পারি, তো তারা নিজেরা ভালো করে জানেন। আমি ছাড়ুন সন্দীপকে বলছি, সন্দীপও তো জানে সন্দীপের কি কল আসে ওরকমভাবে না, এই কাজগুলো আসে কিন্তু সব ইমেলের মাধ্যমে আসে। আর এই যে কলটা না এসেছিল, বললো না যে প্রমোশন করতে হবে, এই কলটা এসছে কোথা থেকে সেটা বলছি। আমরা ভালো করেই জানি ফোকলা নিজের প্রোফাইলের মধ্যে টিনের ইমেল আইডিটা দিয়ে রেখেছে, চ্যানেলের ইমেল আইডিটা দিয়ে রেখেছে, সেখান থেকে তারা দেখে যে কীরকম ভিউজ আছে সেই অনুযায়ী ওকে কাজ দেয়, তাই তো। তো কাজটা এসছে, কাজটা তুলেছে কে? ফোকলা তুলেছে। ফোকলা ফোন করেছে টিনকে যে হলো এবার প্রমোশন ভিডিওটাও করতে হবে, ওখানে আমি টাকা নিয়ে বসে রয়েছি, তাড়াতাড়ি ভিডিওটা করো। তো সেই জন্য এই কথাটা এমনভাবে বললো যে আমাদেরকে টিন বোঝালো যে না ওই যে ইমেল আইডি কিছু না, আমার ডাইরেক্টলি ফোনে বলে লোকে যে প্রমোশন করো, আমি তখন প্রমোশন করি। এটা কখনো হতে পারে? আমি জানি, কিন্তু হয় না, সাধারণত এই জিনিসটা হয় না। সমস্ত মেল আইডির মাধ্যমেই আসে কাজগুলো, সেই কাজগুলো করা হয়, মেলের মাধ্যমেই তার কন্টেন্ট পাঠানো হয়, যে দেখুন অ্যাপ্রুভাল না হয়, সমস্ত কিছু কিন্তু মেলের মাধ্যমেই হয়, এটাই জানি। তো এই যে এইভাবে যে চাপাচুপা দিচ্ছে, ও জানে না যে চাপাচুপা ও কি এই যে দিচ্ছে তার ফল কি হবে। পরবর্তীকালে যখন চিৎকার করে করে বলবে, লোকে তখন শুনবে না, তখন বলবে কেন তুমি তো বলেছিলে না যে তোমার হাতেই সমস্ত কিছু। তো আমরা সব ভালো করে বুঝতে পারছি। তবে একটা কথা বলবো, যে কথাটা আমি শুনলাম সীমার ভিডিও থেকে, যে ও কিন্তু এখন নিজের বাড়িতেই থাকতে চাইছে, মানে ব্যাপারটা এটাই বুঝলাম যে ও ফোকলাকে চিনে নিয়েছে, ফোকলা যে কী জিনিস ও চিনে নিয়েছে। আমি এমনিতেও বলেছিলাম যে খাটে কতক্ষণ ভাল লাগে, তারপর তো খাট থেকে নামতে হয়, সেখান থেকে নেমে রিয়ালিটিতে পা দিতে হয়, তাই না। তো সেক্ষেত্রেও ভালো করেই জানে যে হ্যাঁ ল্যাটামাক সবই ঠিক আছে, কিন্তু সারা জীবন একে বসিয়ে বসিয়ে আমাকে খাওয়াতে হবে, এর নিজের কোনো ক্ষমতা নেই, আমাকে বেচবে আর খাবে। আর সেখানে পরবর্তীকালে এখনই যা শুরু করেছে, পরবর্তীকালে আমাকে তো হাতে এই যে বলেছিল না সন্দীপের ওপর বলেছিল না যে 2 টাকা নেই, আমার হাতে 2 টাকা থাকে না, ওই অবস্থা সত্যি আমার করে ছাড়বে। সেই জন্য বোঝা যায় অনেক কিছুই কিন্তু বোঝা যায়। আমি একটাই কথা বলবো যে কোনোভাবে যদি জোর জার করে কোনোরকম কোনো ভয় দেখিয়ে কিছু ওপেন করে দেবো, কিছু লোককে দেখিয়ে দেবো, এই সমস্ত কিছুর ভয় দেখিয়ে যদি জোর করে সম্পর্কে টিকিয়ে রাখে, আমি বলবো যে টিনের ওখান থেকে বেরিয়ে আসা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। সন্দীপের সাথে ও ডিভোর্স হয়ে যাক, ডিভোর্স করে নিজের মতো নিজে বাঁচুক, কিন্তু ওইখানে কিন্তু খুব মুশকিল আছে, কিচ্ছু করে নিতে পারবে না। আর ওর বাবা মা শুধু হাঁ করে করে দেখবে, কিচ্ছু করতে পারবে না। তার উপর এ যা এক একটা কথা বলে রেখেছে, সেই সমস্ত দিয়ে যখন বলবে প্রমাণ করতে পারবে না, এরা কিচ্ছু করে নিতে পারবে না। আর দালালরা দেখবো তখন কি করে। এই কথাগুলো আমি আগেও বলেছি। তো আমি এটাই বললাম যে যদি কোনো কিছু ছবি হ্যানা ত্যানা আছে, সেটার ভয় না পাওয়াই উচিত। আজকে চিন্তা করে দেখুন, আজকে ও তো সন্দীপের সাথে 5-5টা বছর ঘর করেছে, সন্দীপকে তো ছেড়ে দিল, ওই এক মুহূর্ত তো ভয় পায়নি যে সন্দীপ ওর কোনো কিছু পোল খুলে দেবে। দেখেছেন, এখানেই হচ্ছে ডিফারেন্স। যদি সীমার কথা সত্যি হয়ে থাকে, আমি জানি ও সত্যিই বলছে, সীমা যা খবর পেয়েছে একদম ঠিক, কারণ এটা তো আমার ইনটিউশন অনেকদিন আগের থেকে বলেছে, একদম ঠিক বলেছে। মানে আমার কথাগুলোতে তো জাস্ট শিলমোহর পড়েছে সীমার কথা থেকে, কারণ সীমা বললো যে ও একদম বিশ্বস্ত সূত্রের থেকে এই খবরগুলো পেয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে সত্তর সরে আসা উচিত। ও কিচ্ছু করে নিতে পারবে না, কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। যে মানে একেবারে সবাই জেনে গেছে যার সম্পর্কে, তারও আর কি দেখাবে? ও দেখালে ও নিজেই ফেসে যাবে। একটা জাস্ট জিডি করে রাখতে হবে
যে আমাকে এরকমভাবে বলছে, কি করে নেবে ওই ফোকলা পাগলা? ইমোশনাল গেম খেলছে মনে হয় মাঝে মাঝে। পাগলি, এই পাগলি, পাগলি তুই আমার সাথে এরকম করতে পারলি পাগলি? হ্যাঁ, তুই যে তুই ওখানে যা করেছিস পাগলি, তুই আমার সাথে এরকম করতে পারলি পাগলি? তো টিন, তোমায় বলি, যদি তোমাকে এরকমভাবে ইমোশনালি মানে ওই করে না, ইমোশনালি কালো চিঠি পাঠায় না, তাহলে তুমি কি করবে বলো তো? সেই যে তোমার পাটা দেখিয়েছিলে না, ফোলা পাটা, সেই পাটা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে তামাশ করে একটা ওর মাড়ির মধ্যে মারবে, দেখবে যে কটা আরও আছে সব পড়ে যাবে। ভয় পাবে না, এটুকু আমি বলবো। হ্যাঁ, তোমাকে নিয়ে অবশ্যই প্রচুর নেগেটিভ ভিডিও বানাই, কিন্তু কখনো চাইবো না, বুঝতেই পারছো তুমি কোনটা। তো আমি এটুকুই বলতে পারি যে নিজের মতো নিজে বাঁচো, আর এটা থেকে বাঁচো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।